এসএসসি যে চাকরি বাতিল মামলাটির জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্ট গত 3 এপ্রিল 2025 সালে দিয়েছিল। তো সেই জাজমেন্টের মডিফিকেশন চেয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি এমএ ফাইল করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ যেটা জানিয়েছিলেন যে আমাদের রাজ্যের যে উদ্ভূত পরিস্থিতি, যেখানে 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই, যেখানে শিক্ষক ছাত্র অনুপাত 1:52 সম্ভবত, এবং এই যে একটা বিপুল সংখ্যক শিক্ষক তারা এই যে জাজমেন্ট তার ফলে চাকরিহারা হবেন, তার ফলে যে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টটা হতে তো একটু সময় লাগবে। তো সেই সময়টুকুতে যারা অযোগ্য বলে চিহ্নিত নন এমন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যাতে করে স্কুলে রেখে দেওয়া যায় সেই সময়টুকু, অথবা এই যে একাডেমিক সেশন 2025-26 সেই সময়টুকু অবধি, এই আবেদন চেয়ে মহামান্য সুপ্রিম কোর্টে তারা একটি এমএ ফাইল করেছিলেন। সেখানে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী উপস্থিত ছিলেন, রাজ্যের পক্ষ থেকে আইনজীবী রাকেশ ত্রিবেদী, কপিল সিব্বল তারা উপস্থিত ছিলেন, এবং আরও অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন, এবং যারা মূল মামলাকারী এই যে 26,000 চাকরি বাতিল মামলায় তারাও উপস্থিত ছিলেন। তো কালকে এই মামলার শুনানি হয়েছে 8 মিনিট, সম্ভবত তার একটু বেশি। তো এরপরে মহামান্য সুপ্রিম কোর্ট একটি অর্ডারও দিয়েছেন কালকে। তো সেই অর্ডারটি নিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কালকে আমি ডিটেলসে এই মামলায় কি শুনানি হয়েছে সেটি আপনাদের সাথে আলোচনা করেছি। আজকে দেখুন সরাসরি আমি অর্ডার কপিতে চলে এসেছি। এই অর্ডার কপির প্রথমেই মহামান্য বিচারপতিরা বলছেন, উই আর ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9-10 অ্যান্ড ক্লাসেস 11-12 নট ফাউন্ড টু বি টেন্টেড। এখানে মহামান্য বিচারপতিরা একটি শব্দ ইউজ করলেন, নট ফাউন্ড টু বি টেন্টেড, সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশনস। অর্থাৎ মহামান্য বিচারপতিরা বলছেন যে যে প্রেয়ারটি করা হয়েছে সেই প্রেয়ারের কিছু অংশ তারা অ্যাকসেপ্ট করছেন, যেমন 9-10 এবং 11-12 যে নট ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের যে আবার কিছুদিন চাকরিতে রেখে দেওয়ার যে আর্জি জানানো হয়েছিল সেই প্রেয়ারটা তারা অ্যাকসেপ্ট করছেন। কিন্তু এখানে মহামান্য বিচারপতিরা লিখেছেন সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশনস, কিছু শর্তের বিনিময়ে। কি কি শর্ত? এই শর্তগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মহামান্য বিচারপতিরা কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো শর্ত এক্ষেত্রে বেঁধে দিয়েছেন। প্রথম শর্ত তারা যেটা বলেছেন, অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025। এই যে ডেট মহামান্য বিচারপতিরা বেঁধে দিলেন সেখানে তারা বললেন যে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে হবে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য টু দ্য অ্যাফোরসেড পোস্ট। অ্যাফোরসেড পোস্ট বলতে গেলে এই যে 9-10-11-12 গ্রুপ সি গ্রুপ ডি এই যে পোস্টগুলো, এই পোস্টে নিয়োগের জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে 31/5/2025 আগে, বিফোর মানে এই ডেটের আগেই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার নির্দেশ কিন্তু মহামান্য বিচারপতিরা দিলেন। 1 নম্বর শর্ত হলো। এবার 2 নম্বর শর্ত যেটা মহামান্য বিচারপতিরা বললেন সেটা হচ্ছে দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/2025। এখানে দেখুন দ্য এক্সামিনেশন বলে পরিষ্কার লিখে দেওয়া হলো, তার মানে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানে নতুন পরীক্ষা হবে, এটা পরিষ্কারভাবে মহামান্য বিচারপতিরা বললেন, এবং তারা বললেন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস, এবং যে পুরো রিক্রুটমেন্ট পদ্ধতি বা প্রসেসটা সেটাকে কমপ্লিট হতে হবে 31/12/2025 মধ্যে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা আরও গুরুত্বপূর্ণ। এখানে মহামান্য বিচারপতিরা বলছেন দ্য স্টেট গভর্নমেন্ট, দ্য অ্যাপেল্যান্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা অ্যাপ্লিকেশন করেছেন যেহেতু তারা, অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ অ্যাফিডেভিটস বাই 31/5/2025। অর্থাৎ রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে 31/5/2025 মধ্যে একটি করে এফিডেভিট ফাইল করতে হবে। সেই এফিডেভিট ফাইল করে কি জানাতে হবে? পরিষ্কার মহামান্য বিচারপতিরা বলছেন এনক্লোজিং, অর্থাৎ কি কি এনক্লোজ করতে হবে সেখানে, দেয়ার উইথ এফিডেভিটের সাথে কি কি তাদেরকে জানাতে হবে, এ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট। তার মানে তারা যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে তার কপিটা কিন্তু এক্ষেত্রে এই এফিডেভিটের সাথে দিতে হবে। অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট তারা 31/5/2025 আগেই পাবলিশ করেছে তার কপি কিন্তু 31/5/2025 মধ্যে এফিডেভিট আকারে সাবমিট করতে হবে। শুধু এটা সাবমিট করলেই হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শিডিউল দেয়ার ফর, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে পুরো যে রিক্রুটমেন্ট প্রসেস তার যে শিডিউল
শিডিউল বলতে গেলে কবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ হয়েছে, শুরু হয়েছে, কবে থেকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, কবে পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা, তারপরে তার রেজাল্ট কবে পাবলিশ করা হবে, তারপরে যে ইন্টারভিউ নেওয়া হয় সেটা কবে নেওয়া হবে, তারপরে ফাইনাল প্যানেল কবে পাবলিশ করা হবে এবং কবে নাগাদ কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে শেষের দিকে নিয়ে যাওয়া হবে। এই যে পুরো একটা শিডিউল, এই যে ক্যালেন্ডার, এইটা কিন্তু সেই এফিডেভিটের সাথে উল্লেখ করতে হবে। এবার শুধু এইটা উল্লেখ করলেই হবে না। So as to ensure completion of the recruitment process by 31/12/2025, অর্থাৎ এইটা তাদেরকে এনসিওর করতে হবে যে 31/12/2025-এর মধ্যে যেন রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়, এমনটাও তাদেরকে আশ্বস্ত করে এফিডেভিটে জানাতে হবে। তার মানে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকারকে একটি করে এফিডেভিট দিতে হবে 31/5/2025-এর মধ্যে। সেখানে তাদেরকে জানাতে হবে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফেলেছে এর আগে, তার কপি তাদেরকে এনক্লোজ করতে হবে অ্যাডভার্টাইজমেন্টের। এটা ছাড়াও তাদেরকে শিডিউলটাও এনক্লোজ করতে হবে, কবে পরীক্ষা নেবে, কোন ডেটে রেজাল্ট পাবলিশ করবে, এই যে পুরো বিষয়টা সেটাও তাদেরকে এনক্লোজ করতে হবে। এবং শুধু এটা করলেই হবে না, তাদেরকে পুরো যে প্রসেসটা তারা 31/12/2025-এর মধ্যে শেষ করবে সেটাও তাদেরকে আদালতকে এফিডেভিট দিয়ে জানিয়ে আশ্বস্ত করতে হবে। এবার 4 নম্বর মানে শর্ত যেটা, সেটা কিন্তু সব থেকে কঠোর শর্ত এবং এই শর্তটা রাজ্যকে পালন করতেই হবে। যদি রাজ্য না করে তাহলে কিন্তু কি শাস্তি হতে পারে সেটাও মহামান্য বিচারপতিরা লিখে দিয়েছেন। তারা বলছেন, ইন কেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশড, অর্থাৎ যদি অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি যদি রাজ্য সরকার পাবলিশ না করে বা 31/5/2025, অর্থাৎ 31শে মের মধ্যে তারা যদি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ না করে, অ্যান্ড দ্য অ্যাফিডেভিটস আর নট ফাইলড বাই দ্যাট ডেট, এবং রাজ্য সরকারকে বা এসএসসিকে বা বোর্ডকে তাদেরকে যে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে জানাতে যে তারা রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে, তার কপি এনক্লোজ করতে এবং পুরো শিডিউলটা এনক্লোজ করতে রিক্রুটমেন্ট প্রসেসের, এবং এটা আশ্বস্ত করতে কোর্টকে যে তারা 31শে ডিসেম্বরের মধ্যেই মানে এই নিয়োগ প্রক্রিয়াটি শেষ করবে, সেই কাজটা তারা যদি না করে এফিডেভিট দিয়ে, তারা যদি না জানায় কোর্টকে, তাহলে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার উইল বি পাসড বাই দিস কোর্ট, তাহলে সুনির্দিষ্ট অর্ডার কিন্তু এই কোর্ট থেকেই মানে মহামান্য সুপ্রিম কোর্ট থেকেই পাস হবে, মানে দেওয়া হবে। সেই অর্ডারটা কি, ইনক্লুডিং ইম্পোজিশন অফ কস্ট, মানে জরিমানাও হতে পারে, অর্থাৎ রাজ্য সরকারকে কস্ট ইম্পোজিশন করা হতে পারে, মানে আর্থিক মানে বোঝা চাপানো হতে পারে, অ্যান্ড ভ্যাকেটিং অফ দ্য প্রেজেন্ট অর্ডার, এবং এই যে অর্ডারটা দেওয়া হলো যেখানে বলা হলো যে 9, 10 এবং 11, 12-এর যারা শিক্ষক, যারা মূলত অযোগ্য বলে চিহ্নিত নন, এই সমস্ত শিক্ষকদের যে কিছুদিন স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো, সেই যে নির্দেশ সেটাকে প্রত্যাহার করে নেওয়া হবে, ভ্যাকেটিং মানে বাতিল করে দেওয়া হতে পারে, যদি না রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে 31/5/2025-এর মধ্যে এবং সুপ্রিম কোর্টে এফিডেভিট না দেয়। এবং তার পরের অংশে আরও গুরুত্বপূর্ণ কথা মহামান্য বিচারপতিরা লিখলেন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই পুরো প্যারাগ্রাফে এইটা লেখা রয়েছে। এখানে মহামান্য বিচারপতিরা বলছেন, উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট, অর্থাৎ এই যে অর্ডারটা দেওয়া হচ্ছে, এই অর্ডারের দ্বারা যারা মানে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড টিচার, মানে যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি এখনো অবধি, এই সমস্ত শিক্ষকদের কোনো ধরনের কোনো রাইট তারা পাবে না, অর অ্যাডভান্টেজ কোনো সুবিধাও তারা পাবে না, অন দ্য অ্যাফোরসেড টিচার্স, অর্থাৎ যে টিচারদেরকে কাজে যোগদানের সুযোগ দেওয়া হলো, তারা কিন্তু এই অর্ডারের দ্বারা কোনো সুবিধা, কোনো অধিকার কিছুই তারা পাবেন না, ইনসোফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্নড, অর্থাৎ যে নতুন করে যে নিয়োগ পদ্ধতি নেওয়া হবে সেখানে তারা কোনো ধরনের অ্যাডভান্টেজ, কোনো স্পেশাল রাইট কিছুই তারা পাবেন না এই অর্ডারের দ্বারা। অর্থাৎ তাদেরকে যে স্কুলে যেতে দেওয়া হচ্ছে, মানে মহামান্য বিচারপতিরা এটা বুঝিয়ে দিলেন যে এটার দ্বারা কোনো ধরনের কোনো ইকুইটি বা অর্ডার বা কোনো রাইট তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে জাস্ট ছাত্রদের কথা ভেবেই স্কুলে যেতে দেওয়া হচ্ছে। এবার সেটাও যে ছাত্রদের কথা ভেবে স্কুলে যেতে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু মহামান্য বিচারপতিরা উল্লেখ করেছেন। এখানে গ্রুপ সি এবং ডি দেরকে মহামান্য বিচারপতিরা বলছেন, উই আর নট ইনক্লাইন টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন insofar as non-teaching posts in Group C and D are concerned, as the number of appointees specifically found to be tainted in the said groups is substantively high, and secondly, what has prompted us to pass this order in respect to assistant teachers not found to be tainted is that students undergoing study presently should not suffer on account of the lack of teachers and the lapses and failures which have resulted in the order passed by this court. এই জায়গাটায় মহামান্য বিচারপতিরা বললেন যে তারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দেরকে, যারা মানে অযোগ্য বলে চিহ্নিত হননি এমন কর্মীদেরকে তারা স্কুলে যেতে দিতে পারবেন না। তার কারণ এই যে ক্ষেত্রটাই নিয়োগের ক্ষেত্রে এখানে দুর্নীতির পরিমাণ বেশি হয়েছে, এখানে টেন্টেড যে কর্মী সেই তার সংখ্যা এখানে বেশি,
এবং তারা দ্বিতীয়ত আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্ষেত্রে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদেরকে তারা স্কুলে যেতে দিচ্ছেন। কেন? স্টুডেন্টসদের জন্য। তার কারণ স্টুডেন্টরা যাতে করে সাফার না করে শিক্ষক অভাবে, এবং কোনো ল্যাপস এবং কোনো ফেলিয়ার যাতে তৈরি না হয়, শিক্ষার স্বার্থে মূলত তাদেরকে স্কুলে যেতে দিচ্ছেন। এটা পরিষ্কার করে তারা লিখে দিলেন এই অর্ডারে, এবং এইভাবে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটাকে ডিসপোজড করা হয়েছে এবং এই অর্ডারটি শেষ হয়েছে। এই যে অর্ডার, এই গুরুত্বপূর্ণ অর্ডারটি কিন্তু বলা যেতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন বার্তা কিন্তু দেওয়া হলো জাজমেন্টের পরবর্তীতে। তার কারণ জাজমেন্টের পরবর্তীতে অনেক কিছুই বোঝা যাচ্ছিল না যে এসএসসি কবে বিজ্ঞপ্তি দেবে, কবে নিয়োগ করবে, এরকম কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু এসএসসিকে একটা সুনির্দিষ্ট ছকে বেঁধে দিলেন এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা এই অর্ডারের দ্বারা। এবং এসএসসি, রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ, এই তিনটি গুরুত্বপূর্ণ মানে আর্টিকেল 12 অথরিটি, বিশেষ করে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, তারা কিন্তু পরিষ্কারভাবে মহামান্য কোর্টে জানালো যে তারা এই যে জাজমেন্টটিকে 3 এপ্রিল 2025 সালের, সেটিকে তারা কমপ্লায়েন্স করে নিউ রিক্রুটমেন্ট শুরু করবে। তো এরপরে দেখুন, এই যে বিষয়টা সেটা আমি আলোচনা করলাম। এরপরে আরেকটি বিষয় উঠে আসছে যে এই যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বারবার বলা হচ্ছে, তো এখানে কারা বসতে পারবে? নতুন যারা ক্যান্ডিডেট 2016 পরে যারা বিএড করেছেন বা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তারা কি এই মানে পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন? দেখুন, এই প্রশ্নটি নিয়ে আমার মনে হয় অনেক বিতর্ক হচ্ছে। এখানে দুটো দল ভাগ হয়ে গেছে। এক দল বলছেন যে না, এটা 2016 সালের যারা প্রার্থী ছিলেন তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া। আরেক দল বলছেন যে না, এটা সবার জন্য, নতুন পুরাতন সবাই এখানে বসতে পারবেন। তো এখানে দেখুন, এই বিষয়টি কনফিউশন রয়েছে এখনো অবধি। আ গতকালকে যে শুনানি হলো সেখানে এসএসসির এই বিষয়টা উত্থাপন করে মহামান্য বিচারপতির কাছ থেকেই একটা ক্লারিফিকেশন হয়তো তারা ছোট্ট করে চেয়ে নিতে পারতেন। তারা চাইলেন না। কেন চাইলেন না? নতুন করে চাইবেন কিনা জানি না। আপনারা এসএসসি চেয়ারম্যানের ইন্টারভিউ শুনেছেন এই সংক্রান্ত। তাঁরাও বলতে পারছেন না যে কারা বসতে পারবেন অ্যাকচুয়ালি। অন্যদিকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নানা বক্তব্য থেকে এটাও বুঝতে পারছি যে এটা শুধুমাত্র 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই পড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কারা বসতে পারবে এখনো অবধি সেটা ডিসাইডেড নয় বলেই আমাদের মনে হচ্ছে। এবং এই বিষয়টি যেহেতু আইনত বিষয় রয়েছে, তার ফলে কার কি মনে হচ্ছে তাতে কিন্তু এখানে কিছুই যায় আসে না। আপনি এটা শুধুমাত্র নতুনদের জন্যই পরীক্ষা, এর জন্য যেমন হাজারটা যুক্তি দেখাতে পারেন, তেমন এটা 2016 সালের প্রার্থীরাই বসতে পারবে, সেটার জন্য নানান যুক্তি রয়েছে। এখন এই বিষয়টি মহামান্য কোর্টেই ডিসাইড হবে বলে আমার মনে হচ্ছে। এসএসসি হয়তো কোনো ক্লারিফিকেশন চাইতে পারে আদালতে এই বিষয়টি নিয়ে, এবং সেক্ষেত্রে হয়তো আদালত যেটা বলবে সেটাই কিন্তু আমাদের সবাইকে মেনে নিতে হবে বলেই আমার মনে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু এসএসসির নোটিফিকেশন অবধি আমাদেরকে ওয়েট করতে হবে সবাইকে, যে এসএসসি কী সিদ্ধান্ত নিচ্ছে, তাদের আইনজীবীদের সাথে পরামর্শ নিয়ে তাদের আইনজীবীরা এক্ষেত্রে কী ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যা অবধি আমাদের সকলকে ওয়েট করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে এসএসসি যা নোটিফিকেশনই দিক না কেন, নতুনদেরকে অ্যালাউ করুক অথবা অ্যালাউ না করুক, এই বিষয়টা নিয়ে কিন্তু আবার আদালতে যাওয়া হবে এবং সেই আদালত থেকেই কিন্তু ম্যাটারটি ডিসাইড হবে। এবং এটি যে সুপ্রিম কোর্ট অবধি যাবে সেটিও আমি নিঃসন্দেহে বলতে পারি। তার ফলে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যারা তর্ক বিতর্ক করছেন তাদের তর্কগুলো সম্পূর্ণ বৃথা। আপনার তর্কের কোনো মূল্য এখানে নেই। আপনি কি বললেন, আপনার কি মনে হলো, তা কিচ্ছু যায় আসে না। এটা সম্পূর্ণ আইনত বিষয় এবং অত বড় আইনগত বোদ্ধা আমরা কেউই হইনি। অর্থাৎ অনেকেই রিক্রুটমেন্ট, সিলেকশন এইসবের নানান ব্যাখ্যা তৈরি করছেন। এই সমস্ত ব্যাখ্যা একেবারেই মূল্যহীন। বড় বড় আইনজীবীরাও কিন্তু এই বিষয়টি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন। আমি অনেকের সাথে মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তারাও এক্ষেত্রে ক্লিয়ারলি কিছুই বলতে পারছেন না। অথরিটিও এখনো অবধি তারা এই বিষয়টি ডিসাইড করে উঠতে পারেননি। সে জায়গায় আপনি আমি এই ফেসবুকে, ইউটিউবে এসে যতই গালগল্প বলি না কেন, এটা এখনো অবধি টিল ডেট এটা এখনো অবধি ধোঁয়াশা। এটা আদালত দ্বারাই কিন্তু নির্ধারিত হবে বলে আমার মনে হয়। তো আমার ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে সেটা আমি এই ভিডিওতে কখনোই বলব না। এটা আদালত দ্বারাই নির্ধারিত হোক, সেটা আমিও চাইবো। আদালত যেটাই বলে দিবে সেটাই করা উচিত। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।